ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা ডিপ্লোমাতে ভর্তি হতে চাচ্ছ, অ্যাডমিশন পরীক্ষার জন্য তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। ইতিমধ্যে আমরা অ্যাপটিটিউড টেস্ট নিয়ে প্রথম পর্ব আলোচনা করেছি এবং ভিডিওটি পাবলিশ করে দিয়েছি। তোমরা সেই ভিডিওটি ইতিমধ্যে দেখেছো এবং বুঝতে পেরেছো যে অ্যাপটিটিউড টেস্টটা আসলে কি, কিভাবে কাজ করে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব এবং অ্যাপটিটিউড টেস্টে তোমাকে দক্ষ করে তোলার জন্য এই পর্বটি তোমাকে অনেকটা সহযোগিতা করবে। তুমি যদি নতুন হয়ে থাকো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাতে করে সকল ধরনের আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছাতে পারে। ডিয়ার স্টুডেন্ট, বেশি দেরি করবো না, আমরা খুব সহজেই দেখে নেব অ্যাপটিটিউড টেস্টটা কী, কীভাবে কাজ করে, এবং এই পর্বে আমরা আরও ডিপলি আলোচনা করব অ্যাপটিটিউড টেস্ট। তোমরা যারা অ্যাপটিটিউড টেস্টে আরও দক্ষ হতে চাও, তোমার প্রিপারেশনটা আরও ভালোভাবে নিতে চাও, তাহলে অবশ্যই পিডিএফ কালেক্ট করো। পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই তোমাকে আমার হোয়াটসঅ্যাপে নক করতে হবে। তুমি হোয়াটসঅ্যাপে নক করলেই এবং তুমি যদি টাকা পেমেন্ট করে দাও তাহলে তুমি অবশ্যই পিডিএফটি পেয়ে যাবে এবং তুমি তোমার সেরা প্রস্তুতি নিতে পারবে বলে আশা করছি। সরি স্টুডেন্ট, তাহলে চলো আমরা অ্যাপটিটিউড টেস্টটি দেখে নেই। ডে স্টুডেন্ট, প্রথম স্লাইডে আমরা আলোচনা করব ঘড়ি বা সময়। আমরা অনেকেই জানি ঘড়ি বা সময় নিয়ে অনেক সময় অ্যাপটিটিউড টেস্টে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। সো এখান থেকে যেভাবে প্রশ্ন করা হোক না কেন, তুমি যেন খুব সহজে অ্যান্সার করতে পারো, সেই টেকনিকগুলো আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেবো, যাতে করে প্রশ্ন যেইভাবে আসুক তুমি যেন খুব সহজে অল্প সময়ের ভেতর এই ঘড়ি থেকে বা সময় থেকে আসা প্রশ্নের উত্তর তুমি দিতে পারো। সরি স্টুডেন্ট, দেখতে পাচ্ছ 1 নম্বর প্রশ্ন। আশা করি তোমাদের কাছে প্রথম স্লাইডটি ভালোভাবে ভিজিবল হয়েছে। সো প্রথমটা দেখো, একটি দেওয়াল ঘড়িতে যখন 3টা বাজে তখন ঘন্টার কাঁটা যদি পূর্ব দিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? আবারও বলছি, একটি ঘড়িতে 3টি বাজে বা 3টা বাজছে, তখন যদি ঘন্টার কাঁটা তোমার পূর্ব দিকে থাকে, কোন দিকে? পূর্ব দিকে, তাহলে মিনিটের কাঁটাটা কোন দিকে থাকবে? প্রশ্ন কিন্তু বলা হয়েছে, তাই তো? সো তোমাকে এখানে অপশন দেওয়া থাকবে 4টি, তোমাকে এখান থেকে যে কোনো একটিকে ক্লিক করতে হবে। সো তুমি বুঝতেই পারছো পূর্ব দিকে ঘন্টার কাঁটা রয়েছে, মিনিটের কাঁটা তাহলে কোন দিকে থাকবে? সো তোমাকে চিন্তা করতে হবে ফার্স্টলি, সেটি হচ্ছে তোমাকে মনে রাখতে হবে ঘড়িটা আসলে কেমন। সো আমরা জানি ঘড়িটা হচ্ছে একটা সার্কেল। সো সার্কেলের ভিতর আমরা জানি যে কেমন হয়ে থাকে, তাহলে তোমাকে অবশ্যই মাঝখানে একটা বিন্দু তোমাকে নিতে হবে, ঠিক আছে? সো নিলাম, তারপরে তোমাকে এখানে তোমাকে দিতে হবে, বলছে 3টা বাজে, তাহলে আমরা জানি এটা হচ্ছে 12 ঘর। এখানে আমরা 3, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 6। ঘড়ি তো এমনই হয়ে থাকে, তাই না? ওকে, সো এই সোজা হচ্ছে 3টা যেহেতু বাজে, এটা আমরা দিলাম হচ্ছে ঘন্টার কাঁটা, ঠিক আছে? ঘন্টার কাঁটা একটু বেসিক্যালি ছোট হয়ে থাকে, বড় হয়ে গেল। এবং মিনিটের কাঁটা তোমাকে দিতে হবে এইদিকে, ঠিক আছে? সো আমরা ধরে নিলাম মিনিটের কাঁটা আমার এইদিকেই রয়েছে। হ্যাঁ, সো এটা হচ্ছে মিনিটের কাঁটা দিয়ে দিলাম। সো এখন প্রশ্ন হচ্ছে, বলছে ঘন্টার কাঁটা, এই ধরো এটা কিন্তু ঘন্টার কাঁটা। সো ঘন্টার কাঁটা যদি পূর্ব দিকে থাকে তাহলে এটা কি? পূর্ব দিকে বলছে। ঘন্টার কাঁটা কোন দিকে? পূর্ব দিকে। তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? অর্থাৎ সবচেয়ে যে লম্বা কাঁটাটা থাকে সেই কাঁটাটা কোন দিকে থাকবে? সো আমরা জানি, আমরা কি জানি? পূর্ব, আর এই পাশে হচ্ছে কি? পশ্চিম, ঠিক আছে? আমার লেখা একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। পশ্চিম, এটা আমরা কি জানি? উত্তর, আর নিচের দিকে জানি কি? দক্ষিণ, রাইট? ওকে, আমরা কি জানি যে আমরা ভালোভাবেই বুঝতে পারি একটা সার্কেল, বা আমাদের সবসময় মনে রাখতে হয় সেটি হচ্ছে উপরের দিকে হচ্ছে আমাদের উত্তর সাইড, নিচের দিকে দক্ষিণ সাইড, ডান সাইডে হচ্ছে আমার পূর্ব সাইড, বাম সাইডে হচ্ছে আমার পশ্চিম সাইড। সো আমরা সাইডগুলো ভালোভাবে আইডেন্টিফাই করলাম। এখন আমরা বুঝতে পারি যে আমার ঘন্টার কাঁটা বলছে পূর্ব দিকে। সো আমার ঘন্টার কাঁটা বলছে তারা পূর্ব দিকে। হ্যাঁ, তাহলে তোমার মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? দেখো আবার বলছি, একটি দেওয়ালের ঘড়িতে 3টা বাজে, যখন ঘন্টার কাঁটা পূর্ব দিকে থাকে তখন মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? হ্যাঁ, তাহলে দেখো এটা আমার মিনিট আর এটা হচ্ছে আমার ঘন্টা। তাহলে দেখো তোমার উত্তর এখন কোনটা হবে? তুমি দেখতেই পাচ্ছ তোমার ঘন্টার কাঁটা পূর্ব দিক, তাহলে তোমার মিনিটের যদি এইটা হয়ে থাকে তাহলে তো মিনিটের কাঁটা কোন দিকে রয়েছে? তাহলে তুমি দেখো, ভালো করে দেখো, মিনিটের কাঁটা কিন্তু উত্তরের দিকে রয়েছে। সো আমার এখান থেকে অ্যান্সার হবে খ নাম্বার, মিনিটের কাঁটা কোন দিকে রয়েছে? উত্তর দিকে রয়েছে। আশা করি তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো। তোমাকে আগে ভালোভাবে সার্কেলটা দেখতে হবে। তুমি যদি একটা কম্পাস দেখো, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু এটা বুঝতে পারবা যে এটা কোন সাইড, উত্তর দিক, পূর্ব দিক। বেসিক্যালি এটা কিন্তু সাধারণত এরকম হয়ে থাকে। হ্যাঁ,
সো আমরা এখন বুঝলাম যে পূর্ব সাইড আমাদের এইটা, যদি পশ্চিম সাইড এটা হয় তাহলে উত্তর সাইড এটা, দক্ষিণ সাইড এটা। সো ঘন্টার কাঁটা যেহেতু 3 দিক অর্থাৎ পূর্ব দিকেই রয়েছে, তাহলে মিনিটের কাঁটা কোন দিক হবে? উত্তর দিকে থাকবে, কারণ 3টা বেজে, কারণ বলা হয়েছে 3টা বাজে। সো 3টা বাজে 0 মিনিট, এখানে কিন্তু মিনিট অন্যদিকে যায় না। সো আমাদের মিনিটের কাঁটাটা কিন্তু 12টা বরাবর সেম রয়েছে, এই জন্য এটা উত্তর দিকে রয়েছে। সো এটার পরবর্তীতে আমরা আরও একটি দেখি প্রশ্ন, তাহলে আরও বিষয়টি ক্লিয়ার হবে, ঠিক আছে? ওকে স্টুডেন্ট, এবার 2 নম্বর প্রশ্নটি দেখো, তাহলে তুমি বিষয়টি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবে। একটি ঘড়িতে যখন 9টা 30 মিনিট বাজে, তখন ওই মিনিটের কাঁটাটি পূর্ব দিকে থাকে, তাহলে ঘন্টার কাঁটা তোমার কোন দিকে থাকবে? এবার বলছে ঘড়িতে 9টা 30 বাজে, মিনিটের কাঁটা বলছে পূর্ব দিকে আছে, তাহলে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? তাহলে আমরা একটি ঘড়ি আট করে নিই আগে প্রথমত, ঠিক আছে? সো আমরা ঘড়িটা আট করে নিলাম, এবার 9টা বাজে, সো আমরা 9টা দিই, তারপর হচ্ছে 3, এইদিকে হচ্ছে 12, আর এদিকে হচ্ছে 6। ওকে, এখন বলছে 9টা 30 বাজে। সো 9টা 30 মানে কি? এইখানে তো 9টা, তাই না? 9টা যেহেতু 30 বাজে, সরি, সো যেহেতু 9টা তোমার কি বাজে? 30 বাজে, তার মানে সে কি করেছে? এখান থেকে আর সোজাসুজি থাকছে না। সো মেইনলি কিন্তু এখানে থাকার কথা ছিল, ঠিক আছে? কিন্তু যেহেতু 9টা 30 বাজে, তার মানে সে কি করেছে? আধা ঘন্টা পার করেছে কি মিনিটের কাঁটাটা, তাই না? তাহলে তোমার এই ঘন্টার কাঁটাটা অবশ্যই এইদিকে চলে যাওয়ার কথা কি না? অবশ্যই একটু পার হওয়ার কথা। সো তুমি দেখতেই পাচ্ছ তোমার ঘন্টার কাঁটা কিন্তু এইদিকে একটু পার হয়ে গেছে, ঠিক আছে? সো এটা কিন্তু এখন তোমার এটা ঘন্টার কাঁটা। সো এই জন্য বলছে 9টা 30 বাজে, তাহলে আমার বেসিক্যালি ঘন্টার কাঁটা এইদিকে হওয়ার কথা, এবং 30 যেহেতু হাফ এইদিকে পার হয়েছে, ঠিক আছে? সো এখন যেখানে থাকার কথা ছিল এইখানে, কিন্তু পার হয়ে গেছে আমার এইখানে, এখন 30 বাজতেছে, কারণ মিনিটের কাঁটা কোথায় রয়েছে? পূর্ব দিক, তাহলে এখানে তোমাকে এখন পূর্ব ধরে নিতে হবে। কিন্তু আমরা বেসিক্যালি জানি এই সাইডটা কি ছিল? পূর্ব সাইড, আর এই সাইডটা কি ছিল? পশ্চিম সাইড, এই সাইডটা ছিল উত্তর সাইড, আর এই সাইডটা ছিল হচ্ছে কি? দক্ষিণ সাইড। কিন্তু তোমাকে প্রশ্ন বলে দিয়েছে মিনিটের কাঁটা চা আছে কোন দিকে? পূর্ব সাইড, তাহলে তোমাকে এই সাইডটাকেই বলতে হবে পূর্ব সাইড। তাহলে এইটা যদি পূর্ব হয়, তাহলে আমরা অবশ্যই এটা কেমন সাইড দেবো? এটা যদি পূর্ব হয়, তাহলে আমরা এটা অবশ্যই পশ্চিম সাইড দিব। উপরেরটা এখন কী হয়ে যাবে? পশ্চিম, ঠিক আছে? আচ্ছা, লেখার কেন ডিস্টার্ব হচ্ছে আজকে? সো পশ্চিম সাইড। সো ওইটা যদি পশ্চিম সাইড হয়, তাহলে আমার এই সাইডটা কী হবে? এই সাইডটা অবশ্যই উত্তর সাইড, ঠিক আছে? আর এটা হয়ে যাবে তখন দক্ষিণ সাইড, ঠিক আছে? সো আশা করি তুমি বুঝতে পারছো। মানে প্রশ্ন যেহেতু তোমাকে পূর্ব সাইড বলেই দিয়েছে মিনিটের কাঁটাটা, তাহলে তুমি এই সাইডটাকে পূর্ব ধরবা, পূর্ব ধরে তোমাকে অ্যান্সার করতে হবে। ওইটা হচ্ছে তোমার পশ্চিম, এইদিকে তাহলে তোমার উত্তর, আর এই সাইডটা হয়ে যাচ্ছে তখন কি? দক্ষিণ সাইড। সো তাহলে এইদিকে যদি দক্ষিণ হয়, তাহলে আমাদের ঘন্টির কাঁটা তাহলে হচ্ছে দক্ষিণ পূর্ব, ঠিক কি না? তাহলে আমার এইটার উত্তরটা হচ্ছে এখন কি? দক্ষিণ, আর এখানে ছিল কি? পশ্চিম, তাহলে দক্ষিণ পশ্চিম, এটা হচ্ছে খ নম্বর অ্যান্সার। আশা করি তুমি বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে দেখো, তোমাকে ডিয়ার স্টুডেন্ট আবারও বলছি ক্লিয়ার করে, একটা ঘড়ি রয়েছে, আমরা জানি সাধারণত এদিকে কি হয়? উত্তর সাইড হয়, এইদিকে হচ্ছে তোমার দক্ষিণ সাইড হয়, ঠিক আছে? আর এদিকে পূর্ব হয়, আর এদিকে হচ্ছে পশ্চিম হয়। এটা কিন্তু সাধারণত হয়ে থাকে, বাট কিন্তু প্রশ্নে এখন বলছে যে তোমার মিনিটের কাঁটা যেহেতু এদিকে রয়েছে, তখন এটা দক্ষিণ সাইড না হয়ে গেছে কি? পূর্ব সাইড, অর্থাৎ নাম চেঞ্জ হয়ে গিয়েছে। সেটি পূর্ব সাইড হয়ে গেল, তাহলে পূর্বের বিপরীত কী হবে? অবশ্যই তোমার পশ্চিম। তাহলে তোমার পূর্ব সাইডটা কী হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হওয়ার কারণে আমাদের নামগুলো পরিবর্তন হয়ে গেল। যেহেতু প্রশ্ন আমাদের যে সাইডটা যেদিকে বলবে, আমাকে তখন ওই সাইডটা ওইদিকে ধরে নিতে হবে। কিন্তু যদি প্রশ্নে সঠিকভাবেই বলে থাকে যে রাউন্ড, তাহলে আমরা রাইট সাইড পরে নিচে এইভাবে একদম যেটা সঠিক সেটা আমরা দিয়ে কাজটা করব, তাহলে আমাদের হয়ে যাবে। সো এখানে তোমাকে অবশ্যই উত্তর করতে হবে দক্ষিণ এবং পশ্চিম। আশা করি বুঝতে পারছো। সো আরও একটি প্রশ্ন দেখি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। এবার দেখো, এটা কিন্তু আরেক ধরনের প্রশ্ন, ঠিক আছে? 3 নম্বর বলছে 2টা 30 মিনিট বাজে, অর্থাৎ 30 মিনিটের সময় ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এটা কিন্তু অনেকবার আসে, সো এসে থাকে, এবার আসতে পারে। সো এখন বলছে 2টা 30 মিনিটের সময় বাজে, সো ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? বিষয়টা মাথায় রাখবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? সো ঘন্টার কাঁটা আর মিনিটের কথা যখনই বলবে, আবার বলছি ঘন্টার কথা আর মিনিটের কথা যখনই বলবে, তখন তোমার মাথায় অবশ্যই থাকতে হবে সেই বিষয়টা হচ্ছে কি? 60 মিনিট আর হচ্ছে
11। ঠিক আছে, এই দুটো জিনিস তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে তুমি কিন্তু এটা ক্যালকুলেশন করতে পারবা, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। এবার দেখো বলছে 2টা 30 মিনিট সময়, অর্থাৎ কোন ডিগ্রি কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সো একটা ঘড়ি তোমার হচ্ছে 360 ডিগ্রি হয়ে থাকে। ঠিক আছে, কিভাবে হয়ে থাকে এখন একটু খেয়াল করো। আমরা জানি কি সমকোণ কত 90 ডিগ্রি, তাহলে এই পাশেও কত 90 ডিগ্রি, তাহলে এই পাশে যদি 90 এই পাশে 90, তাই না? আবার এইটা যদি নিচের দিকে আসে এইদিকেও 90, আবার এদিকেও 90, তাহলে 90 90 কত হচ্ছে, এখানে 90 এখানে 90 এখানে 90, অর্থাৎ তোমার 360 ডিগ্রি হচ্ছে। সো একটা ঘড়ি মোট ডিগ্রি হচ্ছে কত 360 ডিগ্রি। সো আমরা নিলাম 360 ডিগ্রি। এখন বলছে 2টা 30 বাজে, সো এখানে 12, এখানে হচ্ছে 3, এখানে 6, এখানে হচ্ছে 9। ঠিক আছে, এখন বলছে 2টা 30 বাজে, সো এখানে 2টা ধরো এই যে এখানে, এখন তোমার এখান থেকে আসলো 30 বাজে, তো এটা মিনিটের কাটা আর এটা হচ্ছে ঘন্টার কাটা। সো 2টা 30 বাজে মানে কি 2টার মাঝামাঝি চলে আসছে, তাহলে আমরা এখানে দিলাম। ঠিক আছে, এখন বলছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো ডিয়ার স্টুডেন্ট মনে রাখো এখানে কিন্তু 5 করে আমরা জানি যে দেওয়াল ঘড়ি যে 5 করে কিন্তু ঘরগুলো আগায়, 5 10 এরকম করে। তাহলে এটা যদি 1 হয় তাহলে মানে এখানে কত আছে 5, এখানে 10, এখানে হচ্ছে কি 15, তারপরে এখানে 4 20, এখানে হতো কি 25, এখানে হচ্ছে কি 30, তারপরে 35, এখানে 40 50 55 60। সো প্রত্যেকটা এই যে 12 থেকে একে আসতে এখানে কতগুলো ডিগ্রি উৎপন্ন হয়েছে, এখান থেকে এখানে কতগুলো ডিগ্রি উৎপন্ন হয়েছে, এখান থেকে কতগুলো ডিগ্রি উৎপন্ন হয়েছে, তোমাকে এখন কিন্তু সেটা বের করতে হবে। সো আমরা জানি একটা ঘড়ির অল টোটাল ডিগ্রি হচ্ছে 360, কিন্তু এখানে ঘড়ির কত আবার রয়েছে 12 আবার রয়েছে। সো আমরা 12 দিয়ে ভাগ করব, তাহলে আমরা জানি যে 3 12 কত হয় 36। সো একটা করে জায়গা এখান থেকে আসতে এখান থেকে জায়গা আসতে তোমার কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় 30 ডিগ্রি করে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তার মানে একটা জায়গায় তোমার আসতে কত ডিগ্রি উৎপন্ন হচ্ছে 30 ডিগ্রি করে উৎপন্ন হচ্ছে। তাহলে বলছে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি উৎপন্ন হবে কোণ। তাহলে এই যে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এইখান থেকে এতটুকু জায়গায় আসতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এখান থেকে এতটুকু জায়গায় আসতে তোমার কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে সেইটা তোমাকে বের করতে হবে। সো এই যে শর্টকাট ট্রিক্সটা হচ্ছে আমরা কিন্তু হিসাব করেও বের করতে পারি, বাট আমরা শিখবো হচ্ছে শর্ট ট্রিক্স করে। সো যেহেতু ঘন্টা এবং মিনিট একসাথেই বলেছে এই জন্য আমরা একটা নিয়ম আছে সেই নিয়মটা ফলো করব। সেই নিয়মটা হচ্ছে তুমি একটু জাস্ট মনে রাখবা তাহলেই হবে। ঘন্টা যেটা হবে ঘন্টাকে তুমি কি করবা, যেহেতু আমার এখানে বলছে 2 ঘন্টা অর্থাৎ 2টা বাজে, তাহলে 2 গুণন হচ্ছে কত 60, ঘন্টাকে 60 দিয়ে গুণ করব। ঠিক আছে, ঘন্টাকে আমরা কী করব 60 দিয়ে গুণ করব, এবং যেটা মিনিট থাকবে সেটাকে আমরা 11 দিয়ে কী করব গুণ করব। ঠিক আছে, যেটা মিনিট থাকবে সেটাকে আমরা 11 দিয়ে গুণ করব আর বিয়োগ করব মাঝখানে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি ভাগ 2। সো আমি বিষয়টা আবার ক্লিয়ার করে দিই। 60 এটা হচ্ছে আওয়ার থাকবে, মাইনাস হচ্ছে 11 এটা হচ্ছে মিনিট থাকবে, আর এটা হচ্ছে ভাগ। মেন সূত্রটা হচ্ছে এইটা, যতগুলো ঘন্টা থাকবে তুমি শুধু এখান থেকে গুণ করে দেবা। ঠিক আছে, এখান থেকে গুণ, এখান থেকে গুণ, আর 2 দিয়ে কী করবা ভাগ করবা। সূত্র কিন্তু এইটা, আবার বলছি সূত্র হচ্ছে এইটা। সো এখন দেখো 2 ঘন্টা বলছে, আমরা 2কে কী বলবো 60 দিয়ে গুণ বিয়োগ, তারপরে হচ্ছে 30 মিনিট। ঠিক আছে, তাহলে 30 গুণন হচ্ছে 11 ভাগ হচ্ছে কত 2। ঠিক আছে, সো এখন তোমাকে এখানে কী করবে 60 দুগুণা হচ্ছে কত 120, তারপরে 3 30 কত হয় 3 30 কত হয় 3 11, তাহলে আমার হচ্ছে 330। এখান থেকে আমাকে ভাগ করতে হবে 2 দিয়ে। সো আমরা আগে বিয়োগ করি, তাহলে আমার আসতেছে কত 330 থেকে আমি যদি 120 বাদ দিই তাহলে 0, এখানে থাকে কত 1, এখানে থাকে হচ্ছে 210। 210কে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত থাকবে, সো আমরা 210কে ভাগ করি 210, 2 দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে। সো আমি কি জানি 10 দুগুণা হচ্ছে কত 20, সো আমরা 20 দিলাম, হাতে থাকে 1, এখানে 0 আসলো, 5 দুগুণা কত হয় 10। ঠিক আছে, সো আমরা এখানে ক্রস, তাহলে আমার হচ্ছে কি 105। সো তোমার রাইট অ্যান্সারটা হবে 105 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবারও বলছি ঘন্টা এবং মিনিট যদি চাই প্রশ্নে তাহলে তোমাকে সূত্রটি প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে 6 আওয়ার মাইনাস 11 মিনিট
ঠিক আছে, ভাগ হচ্ছে 2। এইটা সূত্রটা তোমাকে প্রয়োগ করে অ্যান্সার করতে হবে। সো এখানে ঘন্টাকে তুমি ঘন্টার সাথে গুণ করবা, আর মিনিটকে তুমি 11 দ্বারা গুণ করে 2 তে ভাগ করলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। ঠিক আছে, ওকে ডিয়ার স্টুডেন্ট। সো এটাই ছিল তোমার সময় এবং ঘড়ি নিয়ে। আর বিস্তারিত তুমি যদি আরও জানতে চাও তাহলে তোমাকে অবশ্যই পিডিএফটা কালেক্ট করতে হবে। তুমি পিডিএফটা কালেক্ট করো, তাহলে তুমি আরও বিস্তারিতভাবে জানতে পারবে, কারণ ওখানে আমরা এক্সারসাইজ করেছি অনেকগুলো করে। আমি জাস্ট এখানে তোমাদের জাস্ট একটা করে ডেমো দিচ্ছি। ঠিক আছে, ওকে। এবার দেখো আরেকটা যদি দেখি প্রশ্ন, এটা দেখো, এটা কিন্তু আরেক ধরনের প্রশ্ন। আয়নায় দেখা গেল ঘড়িতে 9টা 30 মিনিট বাজে, প্রকৃতপক্ষে সময় কত? সো তোমাকে আয়নাতে দেখানো হয়েছে ঘন্টা কয়টা, 9টা 30 মিনিট বাজে। আমরা জানি যে আয়নার প্রতিবিম্ব হচ্ছে কি, বিকল্প দেখায়, অর্থাৎ তুমি যেটা আছো তার বিপরীত কোনো কিছু দেখায়। সো তুমি আয়নায় দেখতে পেয়েছো 9টা 30 বাজে, তাহলে তোমার প্রকৃত সময় আসলে কতটা, এটা তোমাকে এখন বের করতে হবে। ঠিক আছে, প্রকৃত সময় কতটা সেটা তোমাকে কী করতে হবে, বের করতে হবে। সো এই ক্ষেত্রে তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে, সূত্র মনে রাখতে হবে, সেটি হচ্ছে 11 থেকে তুমি কি করবা, 11 গুণন 60, এখান থেকে তোমার কি করবা, বিয়োগ করে দেবা। ঠিক আছে, তাহলেই তোমার কিন্তু এখানে হয়ে যাবে। এই সূত্রটা শুধু মনে রাখবা। যদি আয়না থাকে, আয়না কথাটি যদি প্রশ্নে থাকে তাহলে তুমি এখানে প্রয়োগ করবা। আর আগে আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে ঘন্টা এবং মিনিট যদি থাকে তাহলে আমরা কি করব, 6 আওয়ার মাইনাস 11 মিনিট ভাগ হচ্ছে 2। এটা যদি ঘন্টা, ঘন্টা প্লাস মিনিট কথাটি থাকে তখন এই সূত্র প্রয়োগ করব। আর যদি আয়না কথাটি থাকে তাহলে আমরা এই সূত্রটি কী করব, প্রয়োগ করব। তাহলে আমার এখানে দেওয়া আছে কত, 9টা 30 মিনিট, তাহলে আমরা এখানে 9 গুণন অর্থাৎ ইনস্টু 30। সো এখানে আমরা কী করব, বিয়োগ করে দেব। ঠিক আছে, বিয়োগ করলে আমরা দেখো কত পাচ্ছি, 30 আর 9 10 11, সো হচ্ছে 2। তাহলে আমাদের এখানে প্রশ্নের আনসার হচ্ছে 2টা 30, এই যে এইটা। ঠিক আছে, দেখো ডিয়ার স্টুডেন্ট, যদি আয়নায় প্রশ্ন করা হয় তাহলে তুমি জাস্ট 11 ইনস্টু 60 থেকে তুমি কি করবা, যে প্রশ্নে যতগুলো থাকবে, এখানে 9টা 30 আছে, তুমি এখান থেকে 9টা 30কে কী করবা, বিয়োগ করবা। যদি 10টা থাকে 10টা 30 থেকে বিয়োগ, যদি একটা থাকে একটা 30 থেকে, মানে যত প্রশ্নে থাকবে তত সংখ্যা তুমি ওইখান থেকে কী করে দেবা, বিয়োগ করে দেবা, তাহলে তোমার অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তাহলে আমার প্রকৃত সময়টা হচ্ছে 2টা 30 বাজে। তাহলে তুমি 2টা 30 তোমার প্রকৃত সময়, কিন্তু তুমি সেটা আয়নায় দেখতে পেয়েছো কয়টা, 9টা 30। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তুমি বুঝতে পারছো। এবার চলো আমরা অন্য আরেকটি সিরিজের অঙ্ক দেখি কি রয়েছে। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা কিন্তু সংখ্যাবাচক সংখ্যা দেখব। ঠিক আছে, এই সংখ্যাবাচক অঙ্কগুলো বা ট্রিক্সগুলো তুমি কিভাবে সলভ করবে, এখানে কিন্তু অনেকটা মেধা তোমাকে খরচ করতে হবে বা তোমাকে চিন্তা করতে হবে। বাট এখানে তেমন কোনো কিছু নেই, আমি তোমাকে কয়েকটি টিপস দিব, এই টিপসে তুমি ফলো করবে, বা তুমি প্রথম যখন এই অঙ্কগুলো দেখবে বা এই ধরনের অঙ্ক দেখবে, তুমি জাস্ট মাথায় 5 থেকে 6টা প্রশ্ন করবে, যেই প্রশ্নের সাথে এই অ্যান্সারগুলো মিলবে তুমি সেইটাই দিয়ে আর কি সেই টেকনিক অবলম্বন করে বাকি অংশগুলো মিলানোর চেষ্টা করবা, তাহলেই হয়ে যাবে। সো সেই ট্রিক্সগুলো আমি তোমাকে এখন বলছি, জাস্ট একটু রিমাইন্ড করে নিও। দেখো ডিয়ার স্টুডেন্ট, প্রথম যখন তুমি এই ধরনের প্রশ্ন দেখতে পাবা, তোমার মাথায় রাখতে হবে কয়টা জিনিস, জাস্ট কয়েকটা জিনিস তুমি যদি মাথায় রাখো তাহলে হবে। এই কয়টা জিনিসের ভিতর হচ্ছে প্রাইম নাম্বার। 1 নাম্বার কী হবে, প্রাইম, সেটা হচ্ছে প্রাইম নাম্বার, মানে হচ্ছে কি মৌলিক সংখ্যা। অর্থাৎ এখানে মৌলিক সংখ্যা ব্যবহার করা হয়েছে কিনা বিষয়টি তুমি আগে ভালোভাবে আইডেন্টিফাই করবে। যদি মৌলিক সংখ্যা ব্যবহার করে এগুলো মিলানো হয়ে থাকে তাহলে বুঝতে পারবে তোমাকে মৌলিক সংখ্যা ব্যবহার করে এটাও মিলাতে হবে। যদি মৌলিক সংখ্যা ব্যবহার না করে এটা মিলানো না হয়ে থাকে, ঠিক আছে, প্রথম খেয়াল করবা, দেখো যে 6 আর 18 কীভাবে হয়েছে। এই দুটা যেভাবে হয়েছে, যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে, যে উপায় অবলম্বন করা হয়েছে, ঠিক একই উপায় এখানে অবলম্বন করতে হবে। যদি এখানে গুণ ভাগ করা হয় তাহলে তোমাকে এখানে গুণ ভাগ করতে হবে, যদি এখানে যোগ বিয়োগ করা হয় তাহলে এখানে যোগ বিয়োগ করতে হবে। ঠিক আছে, সো এই সিস্টেমটা হচ্ছে এটা। তার মানে প্রথমে যা করা হবে দ্বিতীয়তেও তোমাকে তাই করতে হবে। সো তুমি এখন দেখো, এখানে তুমি আগে খেয়াল করবা যে এটা প্রাইম নাম্বার কিনা। প্রাইম বলতে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আমরা কি জানি, 2 3 5 7 9, সরি 9 না, 7 11, ঠিক আছে, 13, এই যেগুলো কিন্তু মৌলিক নাম্বার। অর্থাৎ যেই সংখ্যাটা ওই সংখ্যা এবং 1 দ্বারা ছাড়া কোনো সংখ্যা দ্বারা কী করবে না, ভাগ যাবে না, ওইটাকে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি। সো এই মৌলিক সংখ্যা দেখি এগুলো কি যাচ্ছে কিনা সেটা আগে খেয়াল করবা। তারপরে 2 নাম্বার তুমি সেটা খেয়াল করবা, সেটা হচ্ছে স্কোয়ার। আবার বলছি, সেটা হচ্ছে কি স্কোয়ার, খেয়াল করবা। ঠিক আছে, এটা কোনো একটা স্কোয়ার দেয়, সেটা কি স্কোয়ার কিনা। ঠিক আছে, তারপর তুমি যখন খেয়াল করবে যে এটা স্কোয়ারতে মিলছে কিনা, অর্থাৎ স্কোয়ার করে মিলছে কিনা, তারপরে যদি না মিলে তারপরে তুমি সেটাকে কী করবা,
কিউব কিউব দেখবা, ঠিক আছে, কিউব দেখবা। তারপরে যদি কিউব করে যদি না মিলে তাহলে তুমি সেটা কি করবা, দেখবা সেটা হচ্ছে অবশ্যই ভাগ করে দেখবা যে ভাগ করে মিলতেছে কিনা। যদি ভাগ করে না মিলে তুমি সেটা কি দেখবা যে যোগ করে মিলতেছে কিনা। যোগ করে যদি না মিলে তুমি সেটাকে দেখবা যে গুণ করে মিলতেছে কিনা। গুণ করেও যদি না মিলে তুমি শেষে বিয়োগ করে দেখবা যে মিলতেছে কিনা। অর্থাৎ এই যে 60টি কথা আমি তোমাকে বললাম, এটা নোট করে রাখো। এই 60টি কথা তুমি জাস্ট এই ধরনের অঙ্কগুলো যদি দেখতে পাও তখন তুমি জাস্ট প্রয়োগ করবা ধাপে ধাপে, যে এইটা আগে দেখবা তারপরে দেন এগুলোভাবে তুমি দেখে আর কি মিলানোর চেষ্টা করো। এই কয়টা ধাপ যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তোমার এই সংখ্যাবাচক বা এই ধরনের প্রশ্ন তোমার কাছে কঠিন বলে মনে হবে না, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখো বলছে কি কিভাবে মিলছে, অর্থাৎ 6 থেকে 18 কিভাবে হয়েছে, ঠিক আছে। 6 অনুপাত 18 অনুপাত 18 অনুপাত কত, তাহলে এখান থেকে আমাকে খেয়াল করতে হবে এই প্রথমটা আসলে কিভাবে মিলানো হয়েছে বা কিভাবে নিয়ে আসা হয়েছে। সো আমরা বেসিকভাবে বুঝতে পারি 6 3 6 কী হবে 18। হ্যাঁ, দেখো তুমি বুঝতে পারছো 3 6 কী হবে 18। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, 3 6 যদি 18 হয় তাহলে এই 18-র সাথে আমি যদি 3 গুণ করি তাহলে কত হবে, তাহলে অবশ্যই বেশি হবে। যেমন 3 আসতে কত হয় 24, সাথে থাকে 2, 3 ওকে 3 আর 2 কত হয় 5, অর্থাৎ 54 হওয়ার কথা। বাট আমার এই যে নৈবেদিক অপশনে 54 কি আছে না স্যার, তাহলে তোমার যেহেতু 54 নাই তাহলে তোমার এই ট্রিক্সটা কি হচ্ছে না। তাহলে তোমাকে কি করতে হবে, উপায়টা পরিবর্তন করতে হবে বা তোমার যে টেকনিকটা রয়েছে সেটা কি করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে তোমাকে মাথায় মাথায় কী করতে হবে, খেয়াল করতে হবে। দেখুন আমি কি করলাম, সেটা গুণ করলাম, গুণ করেও কিন্তু আমার মিলল না। তাহলে আমাকে কি করতে হবে, একটু স্কোয়ার করে দেখি যে স্কোয়ার করে মিলে কিনা বিষয়টা, ঠিক আছে। তারপরে যদি স্কোয়ার করে না মিলে আমাকে কী করবো, কিউব করবো, কিউব করে যদি না মিললে ভাগ করবো, ভাগ করে না মিললে যোগ করবো, যোগ করে না মিললে গুণ করবো, গুণ করে না মিললে ভাগ করব, এই যে সরি এটা বিয়োগ হবে। সো বিয়োগ করব, এইভাবে এগুলো দেখে দেখে আমরা কী করব, বাকি অংশগুলো কাজ করার চেষ্টা করব। সো এখন আমরা দেখি যে আমাদের মিললে কিনা, ঠিক আছে। সো স্টুডেন্ট, আমি যদি এখানে 6কে কী করি, স্কোয়ার করি, 6কে স্কোয়ার করলে কী হয়, 6 6 36, সরি, সো 6 6 কী হয় 36, তাই না। আচ্ছা, এই সংখ্যাটা 18 কীভাবে হলো বা কেমনে আসলো বিষয়টা যদি আমরা মাথায় নেই তাহলে কিন্তু আরও আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার খেয়াল করো তো, সরি 3 গুণন 6, 3 6 কী হয় 18, তাহলে কি এইবার উপায়টা দেখো মিলতেছে কিনা। আমরা এই টিকটা একটু খেয়াল করি। আমরা তো প্রথমে গুণ করলাম, গুণ করলে আমরা 18 পেয়েছিলাম, কিন্তু দ্বিতীয়বার যখন আমরা দ্বিতীয় ধাপে গেলাম তখন কিন্তু আমরা আর পাচ্ছি না, কারণ আমাদের 54 অপশনে নেই। তার মানে প্রথম টেক্সটটা আমরা পারিনি। এবার আমরা দ্বিতীয় কী করলাম, স্কোয়ার করেছি, স্কোয়ার করলাম, সো 36 হচ্ছে। তাহলে আমার এখানে 36 নাই। সো এই 18টাকে মিলানোর জন্য আমরা কী করলাম, আবার এই 36টাকে আলাদা আলাদা করে কী করলাম, গুণ করলাম, অর্থাৎ 3 গুণন 6কে করলাম 18। সো আমি দেখলাম যে আমার মিলে যাচ্ছে, তাই না। যেহেতু মিলে যাচ্ছে, এই ট্রিক্সটা আমি কি এবার দ্বিতীয় অপশনে কি প্রয়োগ করতে পারি কিনা, অবশ্যই প্রয়োগ করতে পারি। তাহলে আমি 18কে যদি স্কোয়ার করি, স্কোয়ার বলতে আমাদের বোঝাচ্ছে 2টা 18 হবে। তাহলে আমি এখানে 2টা 18 দিলাম, এইটা 18 গুণ করলে আমার যা আসবে সেইটা আমাকে এখানে কি করতে হবে, লিখতে হবে, ঠিক আছে। সো আমরা যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে আমাদের আসবে কত সেটা একটু দেখো, আসতেছে হচ্ছে 324। তুমি যদি 18কে 18 দ্বারা গুণ করো তাহলে তোমার কত আসবে, 324 আসবে, ঠিক আছে। এখন ডিয়ার স্টুডেন্ট 324, কিন্তু আমার এখানে অপশনে তো 324 নাই। তাহলে আমরা এখানে কিন্তু আরেকটা অপশন প্রয়োগ করেছিলাম, যে এখানে কী করেছিলাম, গুণ করেছিলাম। তাহলে 324 সংখ্যাটাকে আমরাও এখানে গুণ করি। তাহলে 3 2 গুণন 4 কী করলাম, গুণ করলাম। গুণ করে কী কত হয় দেখি, 3 দুগুণা কত হয় 6, 6 4-এ কত হয় 24। আবার খেয়াল করো, এই যে 3 গুণন 2 গুণন 4, দেখো 3 গুণন 2 গুণন 4 করে আমরা কী করেছি, 24 মিলিয়েছি। তাহলে আমাদের এখানে হচ্ছে কি 24। এখন আমরা অপশনে খেয়াল করে দেখি যে আমার 24 আছে কি না, অবশ্যই আছে, তাহলে 24 রাইট। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা কি বুঝতে পারলাম, প্রথমে আমরা স্কোয়ার করলাম, স্কোয়ার করে আমরা পাচ্ছি হতে কত 36, অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা কী করলাম, আবার গুণ করলাম, ঠিক আছে। আমরা কী করলাম, আবার গুণ করলাম, তারপরে আমরা কিন্তু বাকি অংশটুকু মিলাইতে পারছি। তার মানে আগে আমরা স্কোয়ার করলাম, তারপরে গুণ করেছি, তারপরে আমরা কী করেছি, মিলাইছি। সো এই প্রয়োগটা আমরা কী করেছি, আবার দ্বিতীয়ভাবে প্রয়োগ করে দেখি, এখানেও মিলছে। তার মানে আমরা উত্তর পেয়েছি কত, 24। আশা করি তুমি প্রথম ধাপটা বুঝতে পেরেছ। আরও ক্লিয়ার হওয়ার জন্য আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই। ডিয়ার স্টুডেন্ট, এবার তুমি কিন্তু আবারও দেখতে পাচ্ছ এই ধরনের প্রশ্ন। সো তোমাকে আমি বলেছি প্রথমে তুমি আগে খেয়াল করবা কি, প্রাইম নাম্বার কি না।
ঠিক আছে, প্রাইম নাম্বার কিনা, তারপরে তুমি খেয়াল করবা স্কোয়ার করা যাচ্ছে কিনা, তারপরে খেয়াল করবা সেটা কিউব করা যাচ্ছে কিনা, ঠিক আছে, কিউব করা যাচ্ছে কিনা, তারপরে আমরা কি করব সেটা ভাগ করা যায় কিনা, 5 নাম্বার আমরা কি করব গুণ করা যায় কিনা, 6 নাম্বার আমরা কি করব যোগ, 7 নাম্বারে সেটা আমরা শেষে কি করব বিয়োগ করব। এই যে 7টি ধাপ তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে তুমি কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, এখন দেখো 3 আছে, 9 মিলাইতে গেলে কি করতে হবে? আমরা সাধারণত যদি কল্পনা করি 3 গুণন 3 যদি আমরা গুণ করি তাহলে আস্তে আস্তে কত 9, সো আমরা সহজেই মিলাইতে পারছি কত 9। কিন্তু এই প্রয়োগটা যদি আমি এখন এখানে করি তাহলে আমার 5 গুণন কত দিতে হবে 3, তাহলে 3 5 কত 15 প্রয়োগ করলাম, কিন্তু আমার এখানে কি অপশনে 15 আছে? 15 নেই। তাহলে আমাকে কি করতে হবে? বিষয়টা দেখো, আমরা অনুপাতের অঙ্ক মানে জানি কি সমপরিমাণ সংখ্যা দ্বারা দুইটিকে কী করতে হয় গুণ করতে হয়। তুমি এখানে যে সংখ্যা দ্বারা এখানে গুণ করবা ঠিক এখানেও ওই একই সংখ্যা দ্বারা তোমাকে কী করতে হবে গুণ করতে হবে। এটাকেই বলা হচ্ছে অনুপাত। সো তোমরা অবশ্যই অনুপাতের অঙ্কগুলো করেছো, সেইটাকেই সংক্ষেপে এইভাবে তোমাকে অ্যাপটিটিউড টেস্টে দেওয়া হবে। ঠিক আছে, সো প্রথমে আমরা এই নিয়মটা ফলো করলাম, সো এটা আমার যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে কি ক্রস। তারপরে আমরা এখন দ্বিতীয় একটা স্টেপ নেই, তাহলে আমরা স্টেপ করব দ্বিতীয়। সো স্টেপ দ্বিতীয়তে আমরা একটু খেয়াল করি আমরা কি করতে পারি। সো আমরা চিন্তা ভাবনা করি যে আমরা যেহেতু আমরা কী করলাম করলাম, গুণ করেও আমাদের মিলছে না, তাহলে আমরা এবার কি করব? ঠিক আছে, এমন কিছু করব যাতে আমাদের মিলে। সো আচ্ছা আমরা কিছু করি, এটাকে কি করি স্কোয়ার করি। স্কোয়ার করলে কি হচ্ছে 3 3 3 3 9, ঠিক আছে। সো আমাদের এখানে কি হচ্ছে 9। আবার 5কে যদি আমি স্কোয়ার করি তাহলে হচ্ছে কি 25, এখানে কি 25 আছে? নাই, তাহলে আমার স্টেপ দ্বিতীয়টাও কাজ করছে না। তাহলে আমার স্টেপ কত 3 নাম্বার স্টেপ। ঠিক আছে, স্টেপ কত আমরা আবার 3 নাম্বার। তাহলে 3 আমি কি বলেছিলাম কিউব করা যায় কিনা। দেখো এবার কিউব করি, 3কে কিউব করলে কত হয়? 3 কিউব বলতে 3টা 3কে কী করতে হবে গুণ করতে হবে। সো 3টা 3কে গুণ করলে তোমার কত আসবে? 3টা 3কে গুণ করলে আমার আসবে কত 27। ঠিক আছে, সো দেখো এখানে কি 27 আছে? নাই। তুমি যদি এখানে একটু চিন্তা করো বা ভাবো তাহলে কীভাবে এখানে 9কে বানানো যায় এই 27 থেকে। তাহলে তুমি খেয়াল করো 2 আর 7 যদি আমি যোগ করি তাহলে কি 27 আসে কিনা, সরি 9 আসবে কিনা। 2 আর 7 যোগ করলে কত হয় 9। তাহলে দেখো তো এখানে আমার 9 আছে কিনা, অবশ্যই আছে, তাহলে মিলাইতে পারছি। আচ্ছা এই ট্রিক্সটা আমি এখন এইটার জন্য প্রয়োগ করে দেখি মিলাইতে পারি কিনা। ওকে, তাহলে আমরা 5কে কী করব কিউব করলাম। 5কে কিউব করলে 5 বার অর্থাৎ 3 বার তোমাকে 5কে কী করতে হবে গুণ করতে হবে, তাই না? সো তুমি গুণ করে এখন কত পাচ্ছ বিষয়টা একটু খেয়াল করো। সো তুমি গুণ করে কত পাচ্ছ 125। কত আসবে আমাদের 125। এই যে সংখ্যাটা আসলো এই সংখ্যাটা এখন আমাকে কি করতে হবে ওই একই নিয়মে প্রয়োগ করতে হবে। তাহলে আমি 1 যোগ 2 যোগ 5, ঠিক আছে, তাহলে 1 2 এ কত হয় 3 আর 5 কত হয় আমাদের 8। তাহলে দেখো আমার এখানে কি কিন্তু হচ্ছে 8 হয়ে যাচ্ছে। তাহলে আমার অ্যান্সার কি হবে খ নাম্বার অ্যান্সার। আবারও বলছি খ নাম্বার কি হবে অ্যান্সার হবে। তাহলে দেখো আমরা 3 ধাপে কিন্তু অঙ্কটা করতে পারলাম। কিন্তু তুমি কি ধাপে ধাপে এভাবে করবে না, তোমাকে জাস্ট মাথার ভিতরে করে নিতে হবে আসলে তুমি মিলাইতে পারছো কি না। জাস্ট তোমাকে ওইভাবে আর কি মাথার ভিতরে করে জাস্ট মিলাই দিতে হবে। আমি কিন্তু তোমাকে খুব সুন্দর করে বুঝাই যে গুণ করে হচ্ছে না, স্কোয়ার করলাম, স্কোয়ার করে হচ্ছে না, তারপর আমি কী করলাম কিউব করলাম। এই জন্য বললাম এই যে 7টা ধাপ তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে তুমি কিন্তু খুব সহজে অঙ্কটা করে নিতে পারবে। ওকে, পরবর্তীতে আরেকটি প্রশ্ন দেখি। ডিয়ার স্টুডেন্ট, এবার তুমি কিন্তু আরও একটি সুন্দর প্রশ্ন দেখতে পাচ্ছ। সেম কাহিনী তোমাকে আবারও দেওয়া হয়েছে অনুপাতের অঙ্ক। অনুপাতের অঙ্ক দেখে বুঝতে হবে তোমাকে কী করতে হবে। সো এবার আমি কিন্তু এই অপশনগুলো আর লিখে দেবো না, কয়টা ধাপ রয়েছে তুমি অবশ্যই কমেন্টে জানাবে। এখন দেখো এমন কি করলে আমাকে 6 থেকে 12 মিলাইতে হবে। সো এই জায়গায় আমি যে প্রয়োগটা করব আমাকে সেম প্রয়োগ এখানেও করতে হবে। ঠিক আছে, সো আমরা দেখি 6-এর সাথে সাধারণত গুণ করলে আমাদের কি আসে 12। ওকে, তাহলে আমরা 4-এর সাথে যদি গুণ করি 2 তাহলে কত আসবে 4 2 8। কিন্তু আমার অপশনে কি 8 আছে? অপশনে 8 নাই। তাহলে আমার এই প্রথম ধাপটা কি ক্রস। তাহলে আমার স্টেপ 2, তাহলে আমরা স্টেপ 2 নিয়ে যাই। স্টেপ 2 আমি কি বলেছি স্কোয়ার। 6কে আমরা স্কোয়ার যদি করি তাহলে আসবে কত 36, কিন্তু এখানে আছে 12। আচ্ছা 12 আছে, তাহলে আমি কি যদি এটা যোগ করি, যোগ করলে কত হয় 3 6 কত হয় 9 হচ্ছে, এখানে কিন্তু 9 নাই, তাই না? সো এখানে কিন্তু 9 নাই, তাহলে আমার এখানে কিন্তু ওই প্রয়োগটাও হচ্ছে না। তাহলে আমরা আরও কি করতে পারি, কি করব এখন চিন্তা করো। তাহলে এইটাও হচ্ছে না, তাহলে আমার স্কোয়ারও কিন্তু বাদ। ওকে, তাহলে স্টেপ আমরা কত যাব 3।
তাহলে স্টেপে আমরা 3-তে যাব। 3-তে কী বলেছিলাম? কিউব করতে হবে। ওকে, আমরা কিউব করে দেখি। 6 গুণন 6 গুণন 6, ঠিক আছে? কিউব করলে আমার কত আসবে? কিউব করলে তোমার কত আসতেছে সেটা একটু খেয়াল করো, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা। সো কিউব করলে আমার আসবে, আমরা যদি একটু কিউব করি তাহলে আমরা জানি 6 6 কত হয়? 36। আবার এই 36কে যদি 6 দ্বারা গুণ করি, 6 6 কত হয়? 12, 2 হাতে থাকে 1, তাহলে 3 6 18, আর একে হচ্ছে কত? 19। আবারও বলি, 6 6 কত হয়? 36। 36-এর হচ্ছে আমাদের 6, সরি আমার হিসাবে ভুল হয়ে গেছে। ওকে, আমাদের প্রথমে আছে 36, এই 36কে আবার 6 দ্বারা গুণ করো, 6 6 কত হয়? 36, থাকে অত 3, 3 6 18, 18 19 20 21, ঠিক আছে? 200 আমার কত আসতেছে? 16। সো এই যে 216 আসলো এখন আমাদের হিসাবে, দেখো 216, কিন্তু আমার এখানে আছে 12। আবার তোমাকে মাথা একটু খাটাই দেখো 212কে রূপান্তর করা যায় কি না। তাহলে দেখো 2 যোগ 1, ঠিক আছে, তারপরে হচ্ছে কত? 6। তুমি যোগ করলা, যোগ করে তুমি 12 আসতেছে না, তাহলে তুমি এটাকে কী করো? 2 গুণন 1 গুণন হচ্ছে কত? 6। তাহলে 2 ওকে 2, 6 গুণা কত হয়? 12। তাহলে দেখো আমি যোগ করলাম, যোগ করে কিন্তু মিলতেছিল না, এই জন্য এটা ক্রস। কিউব করলাম, কিউব করার পর আমি সেটাকে কী করলাম? গুণ করলাম। আগে আমি কী করেছি? কিউব করেছি, কিউব করার পর সেটাকে কী করেছি? গুণ করেছি, এই জন্য আমাদের 12 মিলছে। কিন্তু আমি প্রথমে ট্রিক্স করছিলাম কি? কিউব করার পর আমি সেটাকে যোগ করলাম, যোগ করে দেখলাম সেটা আর মিলতেছে না, কিন্তু আমি গুণ করলাম, গুণ করে আমি কী করতে পারছি? 12টা মিলাইতে পারছি। ওকে, এখন এই টেকনিকটা আমি 4-এর বেলায় প্রয়োগ করি, 4কে আমি মিলাইতে পারি কিনা। তাহলে দেখো 4কে আমরা কী করব? কিউব করব, ঠিক আছে? 4 4 4, ঠিক আছে? ওকে, এটাকে কিউব করলে কত হবে সেটা আমি তোমাকে অবশ্যই করে নিতে হবে। তাহলে আমরা জানি কি 4 4 হয় কত? 16। 16কে আবার 4 দ্বারা কী করব? গুণ করব। 4 6 কত হয়? 24, হাতে থাকে কত? 2, 4 ওকে 4 5 6, এই যে আমাদের কথা হয়ে গেল 6, অর্থাৎ 64 আমরা পেয়ে গেছি। তাহলে আমরা 12 যেহেতু আমরা মিলাইতে পারছি কী করে? গুণ করে। তাহলে আমরা এবার এটাকে গুণ করে দেখি। 6 গুণন 4, 4 6 কত হয়? 24, 4 6 কত? 24। এই যে দেখো তোমার প্রশ্নে অপশনে কি 24 আছে? অবশ্যই আছে, তাহলে এটাই সাইন, অর্থাৎ এটাই রাইট হবে। আশা করি তুমি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্ট, যে সংখ্যাবাচক শব্দগুলো বা অনুপাতের এই সিস্টেমে অঙ্কগুলো তুমি কিভাবে সলভ করবে বা সমাধান করবে, ঠিক আছে? সো তুমি যদি আরও ভালোভাবে প্র্যাকটিস করতে চাও অবশ্যই পিডিএফটা সংগ্রহ করো, ঠিক আছে? পিডিএফটা তোমাকে অবশ্যই কী করতে হবে? সংগ্রহ করতে হবে। সো পিডিএফের মূল্য হচ্ছে 150 টাকা, তোমাকে 150 টাকা পেমেন্ট করতে হবে, তাহলে তুমি অবশ্যই পিডিএফ পেয়ে যাবে। অনেকেই ইতিমধ্যে পিডিএফটা নিয়ে নিয়েছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ফিডব্যাক জানাবে। শুধু পিডিএফ অ্যাপটিটিউড টেস্টে না, তুমি যদি বাংলাতে পিডিএফ চাও, ম্যাথে পিডিএফ চাও, ইংলিশে পিডিএফ চাও, কেমিস্ট্রি ফিজিক্স সবগুলোর পিডিএফ অবশ্যই তোমাকে দেওয়া হবে। তোমাকে অবশ্যই একটু সময় দিতে হবে। তুমি চাও কিনা সময় অবশ্যই কমেন্টে জানাবে। তারপর তোমরা যারা পিডিএফ চাচ্ছ তোমাকে অবশ্যই এই নাম্বারে কানেক্ট করতে হবে, ঠিক আছে? 01949553920। যারা পিডিএফ চায় তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো, তাহলে তোমাকে অবশ্যই পিডিএফটা তারা সেন্ড করে দিবে ডিয়ার স্টুডেন্ট। আশা করি তুমি বুঝতে পারছো। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। ডিয়ার স্টুডেন্ট, এবার তুমি আরও একটি মজাদার প্রশ্ন দেখতে পাচ্ছ, সেম প্রশ্ন অনুপাতের। সো তোমাকে বলেছি যে প্রথম চিন্তা করতে হবে 60টি জিনিস। প্রথমে কি? প্রাইম নাম্বার, তারপরে স্কোয়ার, তারপরে কিউব, গুণ ভাগ, যোগ বিয়োগ, ঠিক আছে? এগুলো তোমাকে খেয়াল করতে হবে। সো 18 থেকে 9 কীভাবে আসলো? তাহলে তোমাকে কি করতে হবে? আমরা সাধারণত বুদ্ধি করে দেখি যে 9 দুগুণে কী হয়? 18। আমরা কী করলাম? এটাকে ভাগ করলাম। তাহলে আমি 12কে যদি ভাগ করি 2 দ্বারা, 6। কিন্তু আমার অপশনে কি 6 আছে কোথাও? অপশনে কোথাও 6 নাই। তাহলে আমাকে কী করতে হবে? অবশ্যই আমাকে সেটা কী করতে হবে? এখন স্কোয়ার করতে হবে। সো আমি যদি স্কোয়ার করি তাহলে আমার স্কোয়ার করাটা দেখি আমরা যে স্কোয়ার করলে মিলতেছে কিনা, ঠিক আছে? ওকে স্টুডেন্ট, আমরা এখন কী করব? স্কোয়ার করব। সো স্কোয়ার করা মানে হচ্ছে কি 2 বার 18টাকে কী করতে হবে? গুণ করতে হবে, ঠিক আছে? সো 2 বার 18টাকে গুণ করলে আমি কত পাচ্ছি? সেটি হচ্ছে হিসাব করি, আমরা গুণ করেই দিই তাহলেই বুঝতে পারবো। 28 কত হয়? 28 কত হচ্ছে আমাদের? 64, 4 হাতে থাকে কত? 6, তাই না? আর 8কে 8 আর 6 কত হয়? তাহলে আমার 8 আর 6 কত হচ্ছে? 12, তাহলে 14। ওকে, 14 রাখি ক্রস, তারপরে হচ্ছে 8কে 8 আর হচ্ছে 1কে 1, তাহলে আমার হচ্ছে 6
12 2 2 আর একে হচ্ছে কত 3, তাহলে আমরা পাচ্ছি কত 324। সো আমরা পেয়ে গেলাম 18কে স্কোয়ার করলে 324, তাই না? কিন্তু আমার এখানে আছে কি 9। এখন 9টাকে মিলানোর জন্য আমাকে এই 324কে কী করতে হবে? দেখো যোগ করে যায় কিনা, বিয়োগ করে যায় কিনা, ভাগ করে যাচ্ছে কিনা, গুণ করে যাচ্ছে কিনা, বিষয়টি একটু খেয়াল করো। সো আমরা এখন দেখি, ওকে ডিয়ার স্টুডেন্ট, সরি। সো ডিয়ার স্টুডেন্ট 3 যোগ 2 যোগ 4 এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে দেখো 3 যোগ কত হয় 5, 6 7 8 9, তাহলে দেখো 3 দিয়ে হয় কত 5, 5-এর সাথে 4 যোগ করলে কত হচ্ছে 9। তাহলে আমরা কি করব? স্কোয়ার করব, স্কোয়ার করার পর কি করব? যোগ করব। এই টেকনিকের মাধ্যমে আমরা এটা কী করতে পারছি? মিলাইতে পারছি। এখন এইটা দেখি যে এই টেকনিক ফলো করে আমার অপশনগুলোর সাথে কোনোভাবে মিলে কিনা। ঠিক আছে, তাহলে আমরা 12কে স্কোয়ার করি। 12কে স্কোয়ার করলে কত হবে? 12কে 2 বার গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু গুণ করে নিই। 2 দিয়ে কত হয় 4, 2কে 2, ঠিক আছে, ওকে ক্রস, 2কে 2, 1কে 1, তাহলে 4 2 4 1, 144 হচ্ছে। সো আমরা 12কে স্কোয়ার করলাম, আমাদের কত আসতে আছে 144। সো 144কে আমরা কী করতে হবে? এখন যোগ করতে হবে। তাহলে 1 যোগ 4 যোগ 4, ঠিক আছে, তাহলে 5 আর 4-এর কথা হচ্ছে 9। সো এখানেও হবে আমার কি 9। সো আমার রাইট অপশন কি হচ্ছে 9। সো এইখানে তুমি ক্লিক করে দেবা। আশা করি তুমি এই অনুপাতের বা সংখ্যাবাচক যে প্রশ্নগুলো রয়েছে তুমি খুব সহজে সলভ করতে পারবা। আরও প্র্যাকটিস করতে চাইলে পিডিএফটা সংগ্রহ করো ডিয়ার স্টুডেন্ট। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এমন মজার মজার ভিডিও পাওয়ার জন্য। সো পরবর্তী প্রশ্নটা আমরা এখন একটু দেখি। ডিয়ার স্টুডেন্ট, এইবার আমরা দেখব সেটি হচ্ছে রক্তের সম্পর্ক নিয়ে। রক্তের সম্পর্ক অর্থাৎ আত্মীয় সম্পর্ক, এইগুলো প্রশ্ন কিন্তু অনেকবার এসে থাকে। সো তোমাদের এমন অ্যাপটিটিউড টেস্টটা হতে পারে বা আসতে পারে। সো এমন প্রশ্ন যদি তোমাকে করা হয়, ঠিক আছে, তাহলে তুমি কীভাবে রিপ্লাই করবে বা অ্যান্সার করবে সেই টেকনিকগুলো আমরা একটু ভালোভাবে খেয়াল করব। সো রক্তের সম্পর্ক আসুক বা আত্মীয় স্বজন আসুক, তোমাকে কয়টি বিষয় মাথায় রাখতে হবে সেগুলো একটু বলার চেষ্টা করি, তুমি জাস্ট লিখে নিও। ঠিক আছে, দেখো ডিয়ার স্টুডেন্ট, এই ধরনের অঙ্ক যদি তোমাকে বলা হয় বা করতে দেওয়া হয় তাহলে তুমি জাস্ট একটা মাথায় রাখবা, নোট করে নাও, এই কথাগুলো অবশ্যই মাথায় রাখো, তাহলে তুমি কিন্তু খুব সহজে সলভ করতে পারবা। অর্থাৎ তোমাকে জেনারেশন ভাগ করতে হবে। সো প্রথম জেনারেশন তোমাকে কী করতে হবে? প্রথম জেনারেশন সেটা হচ্ছে তোমাকে কী করতে হবে? দাদা দাদি, ঠিক আছে, অর্থাৎ যারা রয়েছে, তারপর আমরা এটাও দিতে পারি নানা নানি, ঠিক আছে। সো দাদা দাদি নানা নানি এটা হচ্ছে আমাদের প্রথম জেনারেশন। তারপরে দ্বিতীয় জেনারেশন আমরা কাকে রাখবো? সেটা হচ্ছে বাবা মাকে রাখতে পারি। তারপরে হচ্ছে খালা খালু মামা, ঠিক আছে, মামি, এই যে এগুলো আমরা দ্বিতীয় অপশনে রাখতে পারি। তৃতীয় অপশন কি? থার্ড পার্সন। থার্ড পার্সন কারা হয়? আমি, আমরা, ঠিক আছে, সে, তুমি, এই যে এইভাবে ভাগ করে নেবা। তারপরে হচ্ছে চতুর্থ ধাপে থাকবে কে? এখানে থাকতে পারে ভাগ্নে, ঠিক আছে, ভাতিজি, ভাতিজি, এই যে 4টা ধাপ তুমি কিন্তু ভাগ করে নেবা। এই 4টা ধাপ তুমি যদি ভাগ করে নাও তাহলে তোমার এই ধরনের অঙ্কগুলোতে প্রবলেম হবে না, তুমি খুব সহজেই কিন্তু এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারবা। প্রথমে বলছি কি, দাদা দাদি নানা নানি বা যেগুলো হচ্ছে তোমার সবচেয়ে বড় লেভেলে তাদেরকে অবশ্যই প্রথম ভাগে রাখবা। দ্বিতীয় ভাগে হচ্ছে বাবা মামা খালু নানা নানি অর্থাৎ দ্বিতীয় জেনারেশন। তারপরে তৃতীয় জেনারেশন যারা আমরা হতে পারি, যেমন আমি তোমরা, এইটা চতুর্থ জেনারেশন। তারপরে তোমার নিচে যারা থাকবে মামা ভাগ, এইভাবে জেনারেশনগুলো ভাগ করবে, তাহলে তুমি অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। ঠিক আছে, ওকে স্টুডেন্ট, আমি এটা পরিষ্কার করে দিই, আশা করি তোমরা এটা উঠাইতে পারছো। ওকে, সো স্টুডেন্ট দেখো, রক্তের সম্পর্ক বা আত্মীয় সম্পর্কগুলো খুব সহজে বের করার জন্য তোমাকে এই ট্রিক্সটা খুবই ভালোভাবে আয়ত্তে করতে হবে। তুমি যদি ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারো তাহলে তুমি কিন্তু খুব সহজে অঙ্কগুলো করতে পারবা। ঠিক আছে, ওকে, এবার আমরা দেখি যে আসলে আমরা কিভাবে এটা করতে পারি। খেয়াল করো স্টুডেন্ট, বলছে রেহেনা বলল যে কামালের বাবা, আবার বলছি রেহেনা বলল, কে বলছে? রেহেনা বলছে। কাকে বলছে? কামালের বাবা। আর বাবা, কামালের বাবার বাবা হয় আমার বাবা। রেহানা কামালের কে? প্রশ্নটা এখন দেখো, বোন হয়, মা হয়, ফুফু হয়, দাদি হয়। এখন তোমাকে বের করতে হবে। দেখো কে বলছে? রেহানা বলল, তাহলে
রেহেনা, ঠিক আছে, রেহা বললাম। তাহলে রেহানা বললো কাকে বলছে? কামালের বাবা, বাবার বাবা। তাহলে হচ্ছে এটা হচ্ছে কামাল। কামালের উপরে কে থাকবে? অবশ্যই তার বাবা থাকবে। এর বাবার উপরে কে থাকবে? অবশ্যই তার বাবা থাকবে। ঠিক আছে, আমরা এখানে দাদা দিলাম। ঠিক আছে, এই যে আমি বললাম যে জেনারেশন ভাগ করে নেবা। সো কাকে প্রশ্ন করা হয়েছে? কামাল। কামালের উপরে কে থাকবে? তার বাবা থাকবে। সো কামালের বাবার বাবা কে হবে? অবশ্যই তার কি হবে? দাদা হবে। ঠিক আছে, তাহলে তার উপর কি থাকতেছে? তার দাদা। এবার খেয়াল করো, রেহানা, রেহানা বলছে কি কামাল, কামালের বাবা। সো এই যে কামাল, কামালের বাবা, বাবার বাবা কে হয়? তার মানে দাদা, তার বাবা হচ্ছে। তাহলে এই যে দাদাটা আছে এটা কার বাবা? রেহানার বাবা। তাহলে রেহানা কোন জেনারেশনে পড়বে? অবশ্যই তোমার এই যে দ্বিতীয় জেনারেশন বাবা। তাহলে এইখানে তোমার কে পড়তেছে? রেহানা। ঠিক আছে, কারণ এইটা তো ফার্স্ট জেনারেশন, দাদা দাদের নানা নানি, আর বাবা মামা ফুফু ফাপি যেভাবেই আছে সেটা তোমাকে কী করতে হবে? এই জেনারেশনে দিতে হবে, তাই না? তাহলে এই জেনারেশনে পড়লে কি হচ্ছে? রেহানা, রেহানা তাহলে বাবার সাথে, তার মানে আমার বাবার বন্ধু, সরি বোন হচ্ছে। তাহলে কামালের কী হবে? কামালের কী হবে? এখানে দেখো ফুপু আছে, তাহলে কামালের হচ্ছে কি? ফুপু হবে। আবারও বলছি, দেখো রেহানা বলল যে কামালের বাবা। সো তুমি প্রশ্ন লেখো কামাল, কামালের বাবা। সো এক ধাপ তোমাকে কী করতে হবে? উপরে যেতে হবে, কামালের বাবা। তাহলে আমি কামালের বাবা দিলাম। ওকে, কামালের বাবা, তার বলছে কামালের বাবার বাবা। সো কামালের আবার উপরে আরেকজন কে আছে? তার বাবা। তাহলে তার বাবা দাও। এই বাবাটাকে অবশ্যই দাদা, দাদা কি না? হ্যাঁ। সো এখন দেখো রেহানা বলছে আমার বাবা। সো রেহানা হচ্ছে তার মেয়ে, এর মেয়ে। কার মেয়ে? এই যে এর মেয়ে। তো এটা হচ্ছে কি? রেহানা। তো রেহানাকে, যে কামালের বাবা, তাহলে রেহানা তারই বোন। তাহলে একই জেনারেশন হবে কি না? অবশ্যই একই জেনারেশন। তাহলে কামালের কী হবে? তাহলে তার কামালের কী হবে? ফুফু হবে। আশা করি তুমি বুঝতে পারছো। ওকে, নেক্সট প্রশ্নটা আমরা দেখি। এবার দেখো একটি প্রশ্ন খুব সুন্দর। একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বলল, একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বলল যে ওই পুরুষের পিতা হলো আমার শ্বশুর। পুরুষটির সাথে মহিলাটার সম্পর্ক কী? তাহলে তুমি যদি পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে ডিয়ার স্টুডেন্ট। 10 নম্বর কী হবে? সো এখন দেখো একজন মহিলা। সো ধরো এখানে একজন মহিলা দিলাম, ঠিক আছে। আমি কি করছি? জেনারেশন কিন্তু আগে ভাগ করে নিবা, ঠিক আছে, মনে মনে জেনারেশন ভাগ করবা। সো এইটা দেখো একজন মহিলা কাকে বলছে? একজন পুরুষকে বলছে, পুরুষ। সো একজন মহিলা একজন পুরুষকে কি করে বলছে? ইঙ্গিত করে বললেন ওই যে পুরুষ, ঠিক আছে, পুরুষের পিতা। এই পুরুষের কি হবে? পিতা। তাহলে এই যে পুরুষ পিতা বলতে এক ধাপ উপরে, তাহলে পিতা দিলাম, ঠিক আছে, পিতা বলতে এক ধাপ উপরে। পুরুষের পিতা হলো আমার শ্বশুর। এই যে পুরুষের পিতা, এই পিতাটা কার শ্বশুর? এই মহিলাটার কি শ্বশুর, ঠিক আছে। তাহলে এই মহিলাটার কি হয়? শ্বশুর। তাহলে পুরুষটির সাথে মহিলাটির সম্পর্ক কি? এখানে অপশনে কি আছে? পিতা, পুত্র, স্বামী, ভাই। কোন অপশনটি হবে? কোন অপশনটি হবে? দেখো, পুরুষটির পিতা যদি এই পিতা হয়, অর্থাৎ পুরুষটির পিতা হচ্ছে, হ্যাঁ, আর এই পুরুষটি আবার কার শ্বশুর হচ্ছে? এই মহিলাটার। তাহলে এই পুরুষের সাথে মহিলাটার কি সম্পর্ক? পুত্র হচ্ছে? পুত্র তো হচ্ছে না। স্বামী, ভাই, পিতা। তাহলে কি হচ্ছে? অবশ্যই এটা হচ্ছে কি? স্বামী অপশন হচ্ছে। আবারও দেখো, মহিলা, পুরুষ। এখন প্রশ্নটা ভালো করে পড়ো। একজন মহিলা একজন পুরুষের দিকে ইঙ্গিত করে বলল, এই যে পুরুষটাকে দেখাই দিল, ঠিক আছে, দেখিয়ে বলল যে ওই যে পুরুষটা তুমি দেখতে পাচ্ছ বা আপনি দেখতে পাচ্ছেন, ওই পুরুষের যিনি পিতা, এই পুরুষটার যিনি পিতা। তাহলে এক ধাপ উপরে কে? পিতা। এই পিতা আমরা কাকে বানাইছি? অবশ্যই যারা বাবা লেভেলের রয়েছে, বাবা, মা, ঠিক আছে, খালু, খালা, ফুফা, ফুফি, এই লেভেল অর্থাৎ জেনারেশন, ঠিক আছে। তাহলে এই যে জেনারেশনটা আমরা বানাইছি, এই বলছে এখন পিতা হলো ওই পুরুষের পিতা। তাহলে এই যে পুরুষ, পুরুষের পিতা, পিতাটা কার শ্বশুর? মহিলাটার শ্বশুর। তাহলে এই যে পিতাটা, এটা কার শ্বশুর? এই মহিলাটার শ্বশুর। তাহলে এটা যদি শ্বশুর হয় মহিলাটা, এই পিতাটা, তাহলে এই মহিলার সাথে এই পুরুষের সম্পর্ক কি? যেহেতু এইটা শ্বশুর, তাহলে অবশ্যই এটা কী হবে? স্বামী হচ্ছে। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝেও তাহলে পরের প্রশ্নটা দেখো, আরও ক্লিয়ার হতে পারবে।
এবার দেখো আরও একটা সুন্দর প্রশ্ন 11 নম্বর, যদি তোমরা পারো অবশ্যই কমেন্টে রিপ্লাই করবে, ঠিক আছে। এবার দেখো ক ও খ গ এর সন্তান, গ ক এর পিতা কিন্তু গ এর ছেলে নয়। খ গ এর কি হয়? আবার বলছি, ক ও খ ভালো করে বুঝো। ক আর হচ্ছে খ, ক আর খ হচ্ছে গ এর সন্তান, তাহলে ক আর খ দিলাম, এই যে ক আর খ দিলাম, তাহলে এটা কি গ, ঠিক আছে। তাহলে ক আর খ কার সন্তান? এই যে গ এর সন্তান, ঠিক আছে। তাহলে ক আর খ হচ্ছে কি গ এর সন্তান। ওকে, এবার দেখো গ ক এর পিতা, এই গটা হচ্ছে কি ক এর পিতা, তাহলে এই ক এর পিতাকে গ, তাহলে হচ্ছে কি পিতা, ঠিক আছে। ক হচ্ছে কি ক এর পিতার নাম কি গ, দেখো ক এর পিতাকে গ বলছে কি ক এর পিতা, তাহলে ক এর পিতার নাম কি গ, কিন্তু খ গ এর ছেলে নয়, বলছে এই যে খটা রয়েছে, খ কিন্তু আবার গ এর ছেলে না, দেখছো। আবারও বলি, এই যে ক আর খ কার সন্তান ছিল? গ এর সন্তান, এই জন্য দিলাম, এই যে দিলাম, এগুলো হচ্ছে কি সন্তান, তার মানে গ হচ্ছে কি পিতা, ঠিক আছে। গটা হচ্ছে কি পিতা। এখন বলছে কি প্রশ্নে ক হচ্ছে গ পিতা, তার মানে এই যে ক এর পিতাটার নাম কি গ, কিন্তু খ গ এর ছেলে নয়, ছেলে নয় মানে তার মানে সন্তান, সন্তান ঠিকই কিন্তু ছেলে না, তার মানে এই ছেলে যদি না হয়, এই কিন্তু ছেলে না, তাহলে ছেলে নয়, তাহলে খটা কি অবশ্যই ছেলে না হলে কি হবে মেয়ে, যেহেতু এটা সন্তান ছেলে নয়, ঠিক আছে, তাহলে অবশ্যই কি এটা কি হবে মেয়ে, তাই না। যেহেতু ক আর খ গ এর সন্তান, ক খ কার সন্তান গ সন্তান, কিন্তু এইটার পিতা হচ্ছে গ, কিন্তু খটা হচ্ছে ছেলে নয়, তাহলে কি অবশ্যই মেয়ে হবে। সো এখানে কি হচ্ছে, তাহলে খ ও গ এর কি হয়, খ গ এর কি হয়, তাহলে অবশ্যই পিতা হবে, ঠিক আছে। তাহলে কি হবে, অবশ্যই পিতা হবে, কারণ ক আর খ দুটোই তো তার সন্তান, ঠিক আছে। তাহলে খ গ এর কি হয়, সরি এখানে অপশনে তোমার মেয়ে হবে, সরি এখানে মেয়ে হওয়ার কথা, পিতা না, পিতা তো তোমাকে আগেই বলে দিয়েছে এখানে মেয়ে হবে, কারণ যেহেতু ছেলে বলছে ছেলে নয়, ঠিক আছে, তার মানে কি অবশ্যই মেয়ে। কেন মেয়ে হবে, কারণ আগেই প্রথমে বলে দিয়েছে সন্তান, গয়ের দুইটা সন্তান ছিল, একটার নাম ক, একটার নাম হচ্ছে খ। সো ক যদি গয়ের সন্তান হয় তাহলে খ গয়ের সন্তান, কিন্তু বলা হয়েছে গ হচ্ছে কয়ের পিতা, কিন্তু ক্ষয়ের পিতা কি না সেটা তো আমরা জানি, কিন্তু বলছে যে খটা ছেলে নয়, তার মানে খটা ছেলে না, তার মানে এটা কে অবশ্যই মেয়ে, এই জন্য এটা বলা হয়েছে যে খ আর গয়ের সাথে এর সম্পর্ক কি, অবশ্যই তাহলে মেয়ে সম্পর্ক, ঠিক আছে। আশা করি তুমি বুঝতে পারছো। ওকে, নেক্সট প্রশ্ন দেখি। সো ডি স্টুডেন্ট, নেক্সট প্রশ্ন নেই, আমি সাধারণত কয়েকটি প্রশ্ন দিয়ে তোমাদের ডেমো ক্লাস দিলাম। সো তুমি যদি মনে করো যে তোমার পিডিএফ প্রয়োজন বা অতিরিক্ত তোমার প্র্যাকটিস প্রয়োজন, তাহলে তুমি পিডিএফ কালেক্ট করো। পিডিএফের মূল্য 150 টাকা, তুমি 50 টাকা দিলে অবশ্যই তোমাকে পিডিএফ দেওয়া হবে। সো পিডিএফ নেওয়ার জন্য তুমি অবশ্যই এই নাম্বারে কল করবে 01949553920 নাম্বারে নক করো, তোমাকে পিডিএফ তারা দিয়ে ফেলবে, ঠিক আছে। সো তুমি পিডিএফ চাইলে এখানে ফোন করো, তাহলে তোমাকে তারা পিডিএফ দিবে, অবশ্যই পিডিএফ নেওয়ার জন্য কিছু সময় দিতে হবে, ঠিক আছে। সো স্টুডেন্ট, আরও অনেক বিষয় তোমাদের পিডিএফ সাজানো হচ্ছে বা হয়েছে, কিছু কিছু এখনও বাকি রয়েছে। তোমরা যারা পিডিএফ নিতে চাচ্ছ অবশ্যই নেওয়ার জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো, তোমাকে তারা পিডিএফ দেওয়া হবে, ঠিক আছে, তারা তোমাকে দিয়ে দিবে। আর যেগুলো তৈরি হচ্ছে বা যেগুলো হয়েছে তোমাকে দেখানো হবে, এবং অবশ্যই তোমাদের এই পিডিএফগুলোর উপরেই কিছু কিছু ক্লাস আসবে, তোমাকে অবশ্যই দেখানো হবে যে বাংলাতে কী কী প্রশ্ন হবে, ইংলিশে কী কী প্রশ্ন হবে, কোথা থেকে প্রশ্ন হবে, সিলেবাসটা আসলে কেমন হবে, এটা নিয়ে অবশ্যই লাইভ ক্লাস থাকবে। আজকে লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল না, গতকাল ছিল, তারপরও নিতে চাইছিলাম, কিন্তু
হঠাৎ করে বিদ্যুৎ সংযোগের কারণে নেওয়া হচ্ছিল না। সো আশা করছি আগামীকাল নিতে পারবো। তখন তোমাদের সামনে সিলেবাসটা আসলে কেমন হবে ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন টপিকগুলো তুমি ফলো করবে, ঠিক আছে? কোন টপিকগুলো বেশি করে ফলো করবে ভালো প্রিপারেশন নেওয়ার জন্য, বিষয়গুলো আমি তোমাকে তখন বিস্তারিত আলোচনা করে বোঝাবো স্টুডেন্ট, যাতে করে একজন দুর্বল স্টুডেন্টও কী করতে পারে, একজন ভালো প্রিপারেশন নিতে পারে, একদম 100% নিশ্চিতভাবে সেই জন্য পিডিএফ দেখে খুব সহজে বাসায় পড়ে যেন নিচে থেকে প্রিপারেশন নিতে পারে। আর যে কোনো সাপোর্ট, যে কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, গ্রুপে প্রশ্ন করবে, যে কোনো সময় যে কেউ তোমাকে উত্তর দিয়ে অবশ্যই সহযোগিতা করবে। স্টুডেন্ট ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আবারও দেখা হবে কোনো একটি আপডেট নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।